টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, আমি এক লাইনে যদি উত্তর দিই, এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের, যেমন এখানে অন্য অন্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে। ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে, সক্ষমতা আছে, তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে। কোনটা কার প্ল্যান কীভাবে না হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে, এটাই স্বাভাবিক, এবং আমরা এই স্পিডে থাকতে চাই। এখানে আমি কী করেছি, ওনারা কী করেছে, এই অ্যানালিসিস অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি। তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন। আর পাশাপাশি বাকি সকল সংগঠন, এখানে বাম সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো, একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের, যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে, ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে, যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে, তারা কেউ দলীয় পরিচয় আসে নাই। সুতরাং এখানে দলীয় কোয়েশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো সাথে যাবো না। জাতির সাথে এই যে মানে গণঅভ্যুত্থানের পরবর্তীতে নিজেদের আত্মপ্রকাশ, এটা কি জাতির সাথে প্রতারণা করা হয় কিনা, আর আপনাদের পুরো কমিটি আত্মপ্রকাশ করবেন কিনা? দেখেন, এটার সাথে আরও রেলিভেন্ট অনেকগুলো কোয়েশ্চেন আসবে। এতদিন কেন গোপন ছিলেন, এটাও একটা প্রশ্ন একই সাথে। দুইটা প্রশ্নের মানে স্বাভাবিক উত্তর হচ্ছে, দেখেন, ছাত্র শিবির 2009 সাল থেকে 2009-এর পরবর্তী যে সময় 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির, সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে ওপেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন, তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সে সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থা আছে, তো বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠায় নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয়। আমাদের শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের, আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোয়েশনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই প্রশ্নটা ভ্যালিড? আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোটো ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন? আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না। দ্বিতীয়ত, যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে, সে একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে, তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না, প্লিজ। মোটামুটি আমরা যে হলে ছিলাম, যে ডিপার্টমেন্টগুলোতে ছিলাম, বা পুরো ইউনিভার্সিটিতে যে কানেক্টিভিটি ছিল, সেদিক থেকে সবার দিক থেকে অলমোস্ট আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর কি। এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে কিছু কথা বা কিছু ব্যাপারে আপনারা জানতে চাইছেন, মূলত জানার জন্যই বারবার নক দিচ্ছিলেন। আমি খুবই ক্ষমা প্রার্থী, খুবই সরি যে অনেক ভাইদের কল রিসিভ করা হয় নাই। অনেক সাংবাদিক ভাইরা জানার জন্যই জানতে চেয়েছেন, কল দিয়েছিলেন। সামগ্রিক কারণে তখন সবাইকে রেসপন্স করার সুযোগ হয়নি। আজকে মূলত আপনাদেরকে সেই কোয়েশ্চেনগুলো রেসপন্স করার জন্যই এসেছি। আপনাদের মৌলিক প্রশ্নগুলো করলে আমি আশা করি আপনারা আমার দিক থেকে ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। জি। হ্যাঁ, দেখেন, আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি, আবারও ক্লিয়ার করছি। সাধারণত ছাত্রলীগের একটা কমিটিতে যাওয়ার যে স্টাইল, সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে যাওয়ার পরে পর্যায়ে প্রোগ্রামে যেতে 2-3 সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির। হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয়, এগুলো অ্যাক্টিভিজম করে, নেতার প্রোগ্রামগুলোতে যায়, প্রোটোকল দেয়, দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে, সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম। তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে, একই সাথে তারা সিভি আহ্বান করেছে, সিভি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে, এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে। টোটাল এই কোনো প্রসিডিউর আমি এঙ্গেজ ছিলাম না। এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না, এই প্রশ্নগুলো একান্ত ছাত্রলীগের ব্যাপার, যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি।
আমি যেটা বলেছি পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো অ্যাক্টিভিজম আমি ছিলাম না। এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা এটা ছাত্রলীগের জন্য ভ্যালিড, এটা আমার জন্য ভ্যালিড না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি ভাইরাল হয়েছে, এটা কি আপনার? জি, ছবি নিয়ে একটু আলাপ করি। শুধু দুটি ছবি না, আরও অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি। আরও অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। কেন? কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত। সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম। যে কারণে ডিবেটিং ক্লাবের যত স্বতঃস্ফূর্ত আয়োজন, কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি। তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা, পাশে দুজন ছাত্রলীগের নেতা বসা, একটা ইফতার প্রোগ্রাম। আমি নিজেই সেই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি তাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে। আবার তানভীর হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন পোস্টেড। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন, তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টি। আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয়, কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন, ডিবেটিং ক্লাব, কুইজ সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে, সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এটা খুবই স্বাভাবিক। আপনি এই সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে। মানে আমার গ্রুপ ছবিতে, ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের, তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম, পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আশা করি ছবির উত্তর পেয়েছেন। জি, প্রাথমিক পর্যায়ে জেনেছিলাম, কিন্তু এটি আব্দুল কাদের দিয়েছিল সম্ভবত। কিন্তু পরে আব্দুল কাদের যখন খোলাসা করলেন, শিবিরের পক্ষ থেকে এটি বিভিন্ন হাউজে, বিভিন্ন পত্রিকা, মিডিয়াতে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে আসলে এই মাস্টার প্ল্যানগুলো আসলে শিবিরের পক্ষ থেকে করা হয়েছিল না আব্দুল কাদেরের পক্ষ থেকে আসলে করা হয়েছিল? আন্দোলনের সময় হামলা থেকে বাঁচার জন্য কিরকম কৌশল অবলম্বন করছে? হামলা মামলা থেকে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোটেক্টিভ স্টেপগুলো নেওয়া দরকার সেভাবে নিয়েছে। আর বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে নাই। হেলমেট ব্যবহারের একটা কথা আসছে, এটা কি সত্যি কিনা? শিবির হেলমেট পরে অবস্থায় ছিল। এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার। এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না, এটা আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। আপনাদের সংশ্লিষ্টতা নিয়ে এটার উত্তর তো একটু আগে দিয়েছি, এটার সাথে রিলেভেন্ট কোনো কোয়েশ্চেনে আসে না। দল সহ অন্যান্য যারা ছাত্র সংগঠনগুলো আছে, আপনারা যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন, তারা কি সেটা মেনে নিচ্ছে কিনা, অথবা তাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব হবে কিনা ভবিষ্যতে, কি আলোচনা হয়েছে? আমরা আশা করব, আমরা যাতে স্ট্রংলি বিশ্বাস করি, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনের ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একসাথে কাজ করবো। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তারা আপনাদের এই প্রকাশ্যে আসার বিষয়টা অনেকটা অবাক হয়েছে। তারা বললেন যে যখন মোহাম্মদকে একটি হলে আটকে রেখে মারধর করা হলো, তারপরে আপনাদের আত্মপ্রকাশ, এবং তখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক রাজনীতির একটা আলোচনা এসেছিল যে চলবে কি চলবে না। তারপরে আপনাদের আত্মপ্রকাশ, এতে করে যারা সাধারণ শিক্ষার্থী গত বছরগুলিতে ছাত্রলীগ ক্যাম্পাসে দাবিয়ে বেরিয়েছে, আপনাদের সময়কার সময় মধ্যে সাধারণ শিক্ষার্থী আপনাদের তারা কোনো নিরাপদ থাকবে কি মনে করেন? আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছেন, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, এটা কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যেটা নেগেটিভ যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্র রাজনীতি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায়, কেউ বিরোধিতা করতে পারবে না। এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে হল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্ত
সিদ্ধান্তে কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়। সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে আরেকটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন। রেলিভেন্ট কোয়েশন হচ্ছে, আপনারা হয়তো একটু পরে করবেন, সেটা অ্যান্সার করে দিই, যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, যে অধ্যাদেশ অনুযায়ী ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা। নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ, সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি। আচ্ছা ভরত ভাই, জি, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে আসলে রক কাটার এই শব্দটা ইউজ করা হতো আসলে, এই বিষয়ে আসলে কি ব্যাখ্যা দিবেন? এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইমে আমি ছাত্রলীগের নামে, আপনি জাস্ট সার্চ করবেন। শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। খুবই স্বাভাবিক, ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে ন্যারেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যে এটা সত্য কিনা। ক্যাম্পাসে আপনারা কেমন ছাত্র রাজনীতি চান? এই যে একটু আগে বলেছি যে ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজনীতি থাকবে না, এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন। তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ, সুন্দর একটা রূপ আসবে। আরেকটা যেটা বিষয় যে সরকার, বিগত যে সরকার আপনাদেরকেই কেন এত নিষিদ্ধ, আপনাদেরকে বিশ্বের কাছে নিষিদ্ধ সংগঠন, জঙ্গি হিসেবে পরিচয় কেন করিয়ে দিল? আপনারাই কেন? দেখেন, খুবই উত্তর, এমন কি করেছেন? খুবই সহজ উত্তর হচ্ছে 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমেই হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে, এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, নির্দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথমে হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে, এজন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার, গিয়ে করছে মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে নাই। সিনেমা আপনারা দেখেছেন। এখন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা কি সাড়া পাচ্ছেন? সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে কীভাবে গ্রহণ করছে? আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি সেক্রেটারি দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কায়েম করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। বড় একটা জেনারেশন শিবিরকে ভালোভাবে চিনি না, তাদেরকে ভালোভাবে চেনাতে আপনারা কি করবেন, কি উদ্যোগ নেবেন? অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই, আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন, অলমোস্ট 90%, আমি বলি, আমি 100% বলবো, 90% আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিদের ব্যাপারে, যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন, যে এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে হয়েছে। আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে স্পেসিফিক বলছি না, আমাদেরকে একটু সময় দেন, আমরা অ্যানাউন্স করবো। কমিটি গঠনের প্রক্রিয়া, এটা খুব দারুণ কোয়েশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদল
ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্টে তাদের একটা অর্গানাইজেশন উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, এইভাবে ঘোষণা দেয়। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের। ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়। ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটাই ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ারের। অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন যোগ করি আগেরটার সাথে। আপনি বলেছেন 3টা অথরিটি আছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না, রাজনীতির ব্যাপারে না, এটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে 3টা। আমরা তো যেহেতু রাজনীতির প্রশ্নটা করেছি, ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে, ছাত্রলীগের সভাপতি যিনি তিনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্র শিবির আসলে রাজনীতি করবে কিনা এটা আমরা বিশ্ববিদ্যালয়ে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টা আসলে কীভাবে দেখবেন? আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয়। আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গ করায়। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যেমন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলার অথরিটি রাখে না, এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে। আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্রদেরকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তাদের ব্যাপার, তার সিদ্ধান্ত নেবে। অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন। এই আন্দোলনের সময় দেখেছি নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই বিষয়ে কী বলবেন? জি ভাই, নারী শিক্ষার্থীদের, নারী শিক্ষা কোথায় আন্দোলনে? এটাই তো বলেছি, আন্দোলনে আন্দোলনটা কোনো দলের ছিল না, আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার, কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় না, এক পর্যায়ে এক দফায় আন্দোলন চলে যায় আর কি। ভাই আমরা অনলাইনে একটা জিনিস পেয়েছি, ভাই শিবির যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলে নেই, প্রতিবাদ করেনি, কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে, অনেক সংগঠন কথা বলছে, এটাকে কীভাবে দেখেন? কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না, তখনও সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে, তারা শিবিরের এই শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন, অনেকে বলেন নাই। আর এখন যারা বিরোধিতা করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে, আসলে স্টাডি চেক করে ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না, এটা আমি আশা করি আর কি। এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টে এসেছেন, সামনে সেগুলোতে সামনে আসবেন, এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি। যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে এই এক্সাম্পলটা আমরা পেয়েছি, এটা এক্সাম্পল সামনেও পাবো আশা করি। ওকে, থ্যাংক ইউ ভাই। বলো অল ছাত্রলীগের শিবিরের অনেকে পোস্ট ছিলেন বলে জানা গেছে বা আমরা শুনেছি, হয়তো পরিষ্কার নাই। এটাকে অনেকে ছাত্রলীগের সাথে বেইমানি করা বলছেন, আবার অনেকে বলছেন যে আপনাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষা তথ্য এবং অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে, যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে, সবচাইতে বেশি তার সব কিছু হারাতে হয়েছে, সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না আসলে। এটা আবার একটা জুলুম। এটার ব্যাপারে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা আশা করি। এটা তো একটু আগে থ্যাংক ইউ।